নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বাংলাদেশে গুলিবিদ্ধ হয়েছে ওসমান হাদি। সেই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আমাদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তলব করেছে কি কারণে? যে ওসমান হাদিকে গুলি করা হলো। এখন দেখুন, তারা এই ঘটনার, ওসমান হাদির গুলির ঠিক পরের দিনে তারা বিবৃতি প্রকাশ করেছিল সংবাদ মাধ্যমে। আর সেই বিবৃতিটা আমাদের ভারত সরকার কিন্তু সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে। তারা বলেছিল যে এটা বিদেশি শক্তির হাত রয়েছে এবং ভারতের দিকে তারা আঙুল দেখিয়েছিল। আমরা কিন্তু বারবার বুঝতে পারি যে পাকিস্তান বা বাংলাদেশে যা কিছুই ঘটে হোক না কেন, তারা বলে যে ভারতের হাত রয়েছে। এক্স্যাক্টলি ঠিক এইরকম সুর চড়াচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূস ভেবেছে আমি বাংলাদেশকে অশান্ত করে ভারতের দিকে দোষ চাপিয়ে দেব। তো রিসেন্টলি যখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তলব করা হয়েছে, তখন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ওখানে গিয়ে সম্পূর্ণভাবে ওদেরকে জবাব দিয়ে দিয়েছে, মুখের ওপর জবাব দিয়ে বলে দিয়েছে যে এই ঘটনাতে ভারত সরকারের কোনো দায় দায়িত্ব নেই। তারপর তারা কি বলেছে যে যদি যে সমস্ত সন্দেহভাজন ব্যক্তি রয়েছে তাদেরকে যদি ভারতবর্ষে পাওয়া যায় বা ভারতে যেতে না দেওয়া হয়, সেই ব্যবস্থা যেন ভারত সরকার নেয়, এটা বলা হয়েছে। আমাদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু এই জবাবটা বাংলাদেশকে মুখের উপরে দেওয়া হয়েছে। তাই বাংলাদেশের উচিত এটা থেকে শিক্ষা নেওয়ার। যে কোনো সময় ভারতের দিকে যে কোনো কাজে নজর দেওয়া উচিত নয়। একটা সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল যে 7 সিস্টারকে আমরা শান্ত থাকতে দেব না যদি বাংলাদেশ অশান্ত থাকে। তাহলে আজকের ডেটে আমরা যদি বলি যে 7 সিস্টার্সে যে সমস্ত প্রবলেমগুলো ঘটছে, যে সমস্ত ঝামেলাগুলো হচ্ছে, তার সমস্ত দায় দায়িত্ব বাংলাদেশের উপর। তারপর যদি বাংলাদেশকে এয়ার স্ট্রাইক করি আমরা, সেই ক্ষেত্রে বাংলাদেশের কি অবস্থা হবে একবার ভেবে দেখুন তো। আজকের ডেটে একজন ছাত্রদের একজন নেতা, যার রেপুটেশন বাংলাদেশে খুব একটা ভালো নয়, কয়েকটা ছাত্রর যে সমস্ত সম্প্রদায় রয়েছে তারা ছাড়া আর বাকি কোনো সম্প্রদায় কিন্তু এই ব্যক্তিকে পছন্দ করে না। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওই এমন একজন ব্যক্তির কি শত্রু বাংলাদেশে নেই? অবশ্যই আছে। যারা জুলাই বিপ্লবী, তাদের উপর কিভাবে হামলা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওখানকার পররাষ্ট্র উপদেষ্টা, সে বলছে, তার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সকলেই একই কথা বলছে যে এর আগে যেমন ডেভিল হান্টের মাধ্যমে বাংলাদেশকে শান্ত করা হয়েছিল, ঠিক সেইভাবেও আবার অপারেশন চালানো হবে। দেখুন, আপনারা বাংলাদেশে কি হান্ট করলেন, কি করলেন, সেটা ভারত সরকারের দেখে কোনো লাভ নেই, কিন্তু আঙুলটা যেন ঘুরে ভারতের দিকে না আসে। আর ওই যদি আঙুল ঘুরে ভারতের দিকে আসে, তাহলে আঙুলটা ভেঙে দিতে ভারতের 1 মিনিট টাইম লাগবে না। অকাত তোমাদের ঘুরে এসেছে। এর আগে কি বলছিল? এর আগে বারবার আমরা প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছি যে ওখানকার পররাষ্ট্র উপদেষ্টা বলছিল যতদিন না শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে রিটার্ন আসছে, যতদিন ভারত আমাদেরকে, শেখ হাসিনা আমাদের যে দোষী সাব্যস্ত হয়েছে তার জন্য যতদিন রিটার্ন না দিচ্ছে, ততদিন ভারতের সঙ্গে আমরা কোনো সম্পর্ক বা কোনো রকম কথাবার্তার মধ্যে যাবই না। অকাদে ফিরে এসেছে। এখন কি বলছে? যে শেখ হাসিনা ছাড়াও আমাদের ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো গভীর। আমরা আরো বিভিন্ন কথা, প্রজেক্ট রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে পারি। রিসেন্টলি দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে। আর এই এসআইআর এর জন্য আমরা বর্ডার এলাকায় থাকি, তো আমরা খুব ভালোভাবে দেখতে পাই যে আমাদের এলাকাতে মাঝে মাঝেই ওই দল বেঁধে গ্রুপে হয় 10 জন, 12 জন, 5 জন, 7 জন করে মানুষ রাস্তা দিয়ে ব্যাগপত্র গুটিয়ে নিয়ে এই সাইডে একবার যায়, আবার ঘুরে অন্য সাইডে যায়। তারা খুঁজছে যে বর্ডারের কোন একটা জায়গায় যেখানে বিএসএফ এর টহলদারি একটু কম রয়েছে, সেই সব জায়গা দিয়ে আমরা কিভাবে ক্রস করে টপকিয়ে ওইদিকে চলে যেতে পারবো, সেই ব্যবস্থাটাই তারা করছে। আজকে দেখুন, এই ধরনের বাংলাদেশি যারা আমাদের ভারতে রয়েছে তাদেরকে তো ধরা হবেই, তার সঙ্গে ওই দালালি যারা করছে তাদেরও কিন্তু কপালে কষ্ট রয়েছে। তাই বাংলাদেশে যারা ভারতে রয়েছে তাদের কষ্টও তো অবশ্যই রয়েছে। প্লাস রিসেন্টলি যে ধরনের ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে, তার একটা যদি সমীকরণ আপনারা চেক করেন, একটা যদি সিরিয়াল চেক করেন, তাহলে দেখবেন এই ওসমান হাদি সম্পূর্ণভাবে কিন্তু ভারত বিরোধী। তাই ভারতকে কিন্তু হাত লাগাতে হয়নি একে মারার জন্য। রিসেন্টলি এখন শোনা যাচ্ছে নাকি অপোজিশন কোনো পার্টির 1 জন কি 2 জন ছিল যারা এই ব্যক্তির উপর আক্রমণ করেছে।
দেখুন অপোজিশন পার্টির অবশ্যই করবে, কারণ বাংলাদেশ সম্পূর্ণ চলছেই টাকার উপর। বিদেশি মুদ্রা যেখানে, যার মুখের উপর এই সার্জিস আলম বলছেন, ওসমান হাদি বলছেন, এরা কিসের জন্য চলছে? এদেরকে বিদেশ থেকে ফান্ডিং করা হচ্ছে। এই সার্জিস আলমকে যদি আজকে ভারত সরকার ফান্ডিং করে কয়েকশো কোটি যদি ওর অ্যাকাউন্টে ঢেলে দেয়, তাহলে সার্জিস আলম কালকে ডেট থেকে আমাদের ভারতের পক্ষে বলবে, এই নাহিদ ইসলাম ভারতের পক্ষে বলবে, না বলার কিছু নেই। এ সম্পূর্ণ টাকাতেই চলছে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এসেছে কি করতে, কার হাত ধরে এসেছে, এটা তো আমরা খুব ভালোভাবে জানি। এসেছে এই ছাত্ররা নিয়ে এসেছে বাংলাদেশে, অথচ আনার পরে কি হলো? আনার পরে এই ছাত্রদের কথাই ভাবছে না। আমরা এটাও ভালো বুঝতে পারছি, বাংলাদেশকে অশান্ত করে রাখা মানেই ডক্টর ইউনূসের গদি কিন্তু শান্ত হয়ে থাকা। ডক্টর ইউনূস ততদিন ওই গদিতে অনড় হয়ে বসে থাকতে পারবে যতদিন এই বাংলাদেশ অশান্ত থাকবে। বাংলাদেশ যদি শান্ত হয়ে যায় তাহলে একটা নির্বাচন হবে, নির্বাচন হলেই আর সেই নির্বাচনে একজন জিতবে, আর জিততে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই যে এনসিপি না, সেটা আমরা খুব ভালোভাবে জানি। এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে আসার পর থেকে সে তার নিজের গদি শক্ত করছে, এটা আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আজকের ডেটে যেগুলো ঘটছে সেগুলো সম্পূর্ণভাবে প্ল্যান মাফিক, সেগুলো বর্তমান সরকারের দান বলতে পারেন আপনারা। যাই হোক, আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন করে যাব, এই যে ওসমান হাদির জন্য বাংলাদেশ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তলব করলো, সেখানে তলব করার পরে কি তারা বুঝতে পেরেছে ভারত সরকার কোনো রকমভাবেই বাংলাদেশকে ছেড়ে দেবে না? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।